সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি গতকাল ৩রা নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে আগামী নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীদের প্রত্যাশা পূরণ করে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এই মনোনয়ন ঘোষণা করার পরে আজকে বা গতকাল রাত থেকে মিডিয়া জুড়ে এই সংবাদটি প্রাধান্য পেয়েছে। সেটি স্বাভাবিক, কারণ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশে কার্যকর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়াটা একটি ব্যতিক্রমী প্রক্রিয়া, অন্তত পূর্বের তুলনায়। সেটি হলো যে পূর্বে তফসিল ঘোষণার পরে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। সেই মনোনয়ন ফর্ম বিতরণ করা নিয়ে এক ধরনের শোডাউন বিএনপি অফিসকে কেন্দ্র করে হয়। পরবর্তীতে স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের দ্বারা গঠিত মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তারপরে মনোনয়ন এই যে ৩০০ আসনে মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্তু এবার বিগত দিনে পরিচালিত ৫-৬টি জরিপের ফলাফল এটিকে এক জায়গায় করে পূর্বে থেকে করা কাজের একটি ফলাফল সেটি গতকালই ঘোষণা করা হলো। এটি অনেককেই চমকে দিয়েছে যে হঠাৎ করে বিএনপি এইভাবে ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা দিলেন। এটি এ কারণেই সম্ভবত অনেকেই মূল্যায়ন করছেন যে বিএনপির মাঠ পর্যায়ে এই মনোনয়নকে কেন্দ্র করে যে বিভেদ আছে, যে কয়েকটি ভাগে দল বিভক্ত আছে কয়েকজন প্রার্থীকে কেন্দ্র করে, সে সমস্ত বিষয়গুলোকে এক জায়গায় আনার একটি পূর্ব প্রক্রিয়া হিসাবে তফসিল ঘোষণার ৫ সপ্তাহ পূর্বে, কমপক্ষে ৫ সপ্তাহ পূর্বে এই মনোনয়ন ঘোষণা দেওয়া হলো। এই মনোনয়নকে যারা নির্মোহভাবে দেখতে পারবেন তারা নিঃসন্দেহে বলবেন যে বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়া, এত বড় একটি রাজনৈতিক দল, সাধারণত ইতিপূর্বে দেখা গেছে বিএনপি আওয়ামী লীগের মনোনয়নের পরে সারা দেশে যেভাবে ক্রিয়া প্রতিক্রিয়া হয় তার তুলনায় খুবই সামান্য ক্রিয়া প্রতিক্রিয়া এই মনোনয়নকে কেন্দ্র করে ঘটেছে। বলতে গেলে প্রায় এটি একেবারেই অনুপস্থিত ছিল। চট্টগ্রাম এবং মাদারীপুরে দুটি ঘটনা জনগণের চোখে এসেছে। ইতিমধ্যে চট্টগ্রামের ঘটনায় ৪ জনকে বহিষ্কার করে সেখানে মেসেজ ক্লিয়ার করা হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি বরদাস্ত করবে না। মাদারীপুরের বিষয়টিও কিভাবে নিষ্পত্তি হবে এখনো আমরা জানি না, তবে আশা করি যে এগুলো খুব সহজেই বিএনপি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এ কারণে যে গত ২৭ অক্টোবর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদেরকে ঢাকাতে ডেকে নিয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ব্রিফটি করেছেন সেটি সম্ভবত মাঠ পর্যায়ে বেশ কাজ দিয়েছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান সাহেব যে আবেগী বক্তৃতাটি করেছিলেন সেটি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতাকর্মীদেরকে নিশ্চয়ই আবেগ আপ্লুত করেছে এবং দলের ঐক্য যে দেশের প্রয়োজনে এক অবশ্যম্ভাবী দরকার সেটি তিনি বোঝাতে সক্ষম হয়েছেন। তিনি মায়ের কথা তুলে ধরেছেন, মায়ের আত্মত্যাগের প্রতিদান তিনি দলের নেতাকর্মীদের কাছে চেয়েছেন যাতে তারা দলকে ঐক্যবদ্ধ রাখে। সম্ভবত তারই প্রতিফলন হিসাবে বিএনপির মনোনয়ন নিয়ে এবারের প্রতিক্রিয়াটি একেবারেই অনুল্লেখযোগ্য। তবে আমরা মোটে দাগে বলতে পারি বিএনপির এই মনোনয়ন ৮০% সঠিক হয়েছে, এমনটি বিবেচনা করা যেতে পারে। যদিও কোনো কোনো সমালোচক বলছেন যে তরুণদেরকে কম অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে, এটিরও ব্যাখ্যা নিশ্চয়ই আছে। হয়তো বিএনপির অনেক সিনিয়র নেতাদের জন্য এটি জীবনের সর্বশেষ নির্বাচন, বয়সের কারণে অন্যান্য অনেক কারণে তারা আর হয়তো নির্বাচন করতে পারবেন না। এছাড়া এটিও মূল্যায়ন হয়েছে যে যদি স্বাভাবিক নির্বাচন হতো এই নেতারা তো আরো অন্তত ৩টি নির্বাচনে অংশগ্রহণ করার কেউ সুযোগ পেতেন। সেই সুযোগ থেকে ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে বঞ্চিত করেছে। ফলে এবারের এই সুযোগে এই নেতৃবৃন্দকে সম্মানিত করা এটি বিএনপির একটি দায়িত্বের মধ্যে পড়ে। এ কারণে প্রবীণরা অনেকেই অধিক মাত্রায় মনোনয়ন পেয়েছেন। পরবর্তীতে হয়তো নবীনদেরকে এই সমস্ত জায়গায় বিবেচনা করা হবে। তবে প্রসঙ্গক্রমে এটিও বলে নেই, পার্লামেন্টারিয়ান হিসাবে নবীনদের গড়ে ওঠার ক্ষেত্রে নবীনদের যত্ন এবং নিজেদের সেই যোগ্যতা প্রদর্শন, এখানে নবীন নেতৃবৃন্দের ঘাটতি আছে, একজন অবজারভার হিসেবে কথা বলতেই পারি। ফলে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন, বিশেষ করে পার্লামেন্টারিয়ান সিস্টেমে এই যে ডেমোক্রেসি, সেখানে নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য বিএনপির নবীন নেতৃবৃন্দ নিশ্চয়ই আগামীতে এই সুযোগকে কাজে লাগাবেন। আমি যে কথা বলছিলাম ৮০% মনোনয়ন নিয়ে তেমন বিতর্ক হবে না, ১০% মনোনয়ন নিয়ে সবসময় বিতর্ক হবে, যত ভালো করাই চেষ্টা করা হোক না কেন। আর ১০% মনোনয়ন নিশ্চয়ই ন্যায্যতার বিচারে সঠিক মাপ পাবে না, এটি বলা বাহুল্য। যেমন এই আলোচনা উঠেছে
যে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান একসময় বলেছিলেন মিছিলের পিছনের সারির ব্যক্তিও দলে পদায়িত হবেন বা মূল্যায়িত হবেন। সেক্ষেত্রে মিছিলের সামনের সারির অনেকেই যে এই মনোনয়নে মূল্যায়িত হননি, সেটি নিশ্চয়ই অনেক ব্যাখ্যা থাকতে পারে, এটি কিন্তু দৃশ্যমান হয়েছে। এমনকি কোথাও কোথাও এমন প্রার্থী মনোনয়ন পেয়েছেন যিনি একদিনের জন্য জেলে যাননি, 1 ঘন্টার জন্য যিনি পুলিশি হেফাজতে ছিলেন না, যিনি কখনোই পুলিশের মুখোমুখি হননি বা মামলায়ও তেমন আসামি হননি, তারা অনেক কেউ কেউ মনোনয়ন পেয়েছেন। এগুলো নিয়ে একটা বিতর্ক থাকবে। এছাড়া দেশের বাইরে ছিলেন দীর্ঘ সময়, গত কয়েক বছরের ঝুঁকির সময়ে যিনি দেশে থাকেননি, তারও কেউ কেউ মনোনয়ন পেয়েছেন। এইগুলোর ব্যাখ্যাও নিশ্চয়ই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে আছে। এই ব্যাখ্যাগুলো এমনই, এবং যেটা যুক্তিসঙ্গত, যে বিএনপি ইতিপূর্বে রাষ্ট্র পরিচালনা করেছে, আগামী তো জনগণের কাছে রাষ্ট্র পরিচালনা করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য দল হিসেবে বিএনপিকেই বিবেচনা করার সুযোগটি বেশি। ফলে রাষ্ট্র পরিচালনায় অনেক দেশীয় বিষয় যেমন থাকে, সামাজিক বিষয় থাকে, সাংস্কৃতিক বিষয় থাকে, অর্থনৈতিক বিষয় থাকে, আন্তর্জাতিক অনেক বিষয়ের সাথে অনেক কিছু লিঙ্ক থাকে। ফলে সামগ্রিক বিবেচনায় কোনো কোনো মনোনয়ন হয়তো যারা সাদা চোখে দেখবেন তাদের কাছে অন্যায্য মনে হলেও হয়তো সামগ্রিক বিবেচনায়, রাষ্ট্র পরিচালনার বিবেচনায়, বৃহৎ রাজনৈতিক দলের অবকাঠামো, এই বিবেচনায় হয়তো সেগুলো সঠিক। তারপরেও ভুল তো হতেই পারে, সেই ভুল শোধরানোর জায়গাও কিন্তু বিএনপি রেখেছে। আপনারা লক্ষ্য করেছেন গতকাল মহাসচিব স্পষ্টভাবে বলেছেন যে এটি অ্যাপ্রোপ্রিয়েট তালিকা, এখন পর্যন্ত যে তালিকা করা হয়েছে এটি যে পরিবর্তনযোগ্য, সেটি কিন্তু মহাসচিব গতকাল তার সংবাদ সম্মেলনের বক্তব্যে খুব স্পষ্ট করে বলেছেন। এবং এটা যে পরিবর্তন হতে পারে তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। আজই রিজভী আহমেদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল ঘোষিত মাদারীপুর 1, সম্ভবত শিবচর, ওই আসনে প্রার্থী হিসেবে যাকে ঘোষণা করা হয়েছিল তার মনোনয়নটি আজকে স্থগিত করা হয়েছে। এর কারণগুলো অবশ্য জানা গেছে। এরকম আরো কিছু কারণে অনেকের মনোনয়নই পরিবর্তন হতে পারে, সেই দুয়ারটি তো বিএনপি খোলা রেখেছেন, এমনটি গতকাল মহাসচিব স্পষ্ট করেছেন। এছাড়া ধরেন বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাম যারা মনোনয়ন তালিকায় এখনো অন্তর্ভুক্ত হননি, তাদের সম্ভাবনা শেষ হয়ে গেছে এমনটি বলার কারণ নেই। যেমন মোয়াজ্জেম হোসেন আলাল, একটি পরিচিত নাম, পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি পার্লামেন্টে ভালো পারফর্ম করতে পারেন, সেই যোগ্যতা তার আছে। তিনি মামলা মোকদ্দমায়, রাজনীতিতে ভূমিকায় অত্যন্ত উজ্জ্বল একটি নাম। একই সাথে হাবিবুন নবী খান সোহেল, রাজপথে আন্দোলনে অত্যন্ত একটি গৌরবোজ্জ্বল নাম। এবং এরকম একটি পরিসংখ্যান পাওয়া যায় যে বাংলাদেশে মামলার দিক থেকে সবচেয়ে বেশি মামলায় আসামি তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাবিবুন নবী খান সোহেল, তার মনোনয়নও ঘোষণা করা হয়নি। এরকম আরো কয়েকটি ডাকসাইটে নেতার নাম আছে যেটি মনোনয়ন তালিকায় গতকাল যেটি ঘোষিত হয়েছে সেখানে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। এমনকি বিএনপি যেটি বলেছিল যে এক পরিবার এক মনোনয়ন, এই নীতি বিএনপি কার্যকরভাবে গতকালের ঘোষিত মনোনয়নে স্পষ্ট করেছে। এর মধ্যে অন্তত 2জন সাবেক সংসদ সদস্যের নাম আমি বলতে পারি, যেমন রুমানা মাহমুদ, সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পত্নী, যিনি 2008 সালে ইকবাল হাসান মাহমুদ টুকু ইলেকশন করতে সক্ষম না হওয়ার প্রেক্ষিতে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি সিরাজগঞ্জে আরেকটি আসনে মনোনয়নের জন্য আগ্রহী ছিলেন, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। একই সাথে উল্লেখ করা যায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির আরেকজন মেম্বার সালাউদ্দিন আহমেদ সাহেব, অত্যন্ত প্রভাবশালী মেম্বার, তার স্ত্রী হাসিনা আহমেদ 2008 সালে কক্সবাজারে তার আসনে, তিনি যেহেতু গুমের শিকার হয়ে ভারতে ছিলেন, তার আসনে তিনি এমপি হয়েছিলেন। এবার তিনি কক্সবাজারে আরেকটি আসনে এমপি হওয়ার আগ্রহ প্রকাশ করলেও দল তাকেও মনোনয়ন দেয়নি। এমনভাবে বিএনপি শীর্ষ নেতাদের অনেকের পুত্র বা নিকট আত্মীয় যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকে মনোনয়নের জন্য বিবেচনা করা হয়নি। এটি ওই যে এক পরিবার এক মনোনয়ন, এই নীতি কার্যকরভাবে বিএনপি স্পষ্ট করেছে। এছাড়া এই যেমন আপনার এখানে উল্লেখ করা যেতে পারে তারেক রহমান সাহেব নিজে কেবলমাত্র একটি আসনে তিনি মনোনয়ন নিয়েছেন, যেটি তার পিতৃভূমি বগুড়া 6। আর বেগম খালেদা জিয়াই একমাত্র ব্যক্তিত্ব যিনি 3টি আসনে নির্বাচন করবেন। এ বিষয়ে আমি একটু পরে বলছি, তার আগে বলে নেই কতগুলি তথ্য নানা মিডিয়ায়, নানা আলোচনায়, নানা টকাররা তারা উপস্থাপন করেছেন যেটি আসলে সত্য নয়। যেমন অনেকেই বলছেন যে তারেক রহমান সাহেব এই প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই তথ্যটি সঠিক নয়। তারেক রহমান সাহেব যদি এবার পার্লামেন্ট মেম্বার হন তিনি হয়তো প্রথমবারের মতো পার্লামেন্ট মেম্বার হবেন, কিন্তু তিনি এর পূর্বেও নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রক্রিয়ার মধ্যে ছিলেন। যেমন 2007 সালে যে নির্বাচনটি 111-এর কারণে
সংগঠিত হয়নি, সেখানে তারেক রহমান সাহেব বগুড়া থেকে মনোনয়ন পেয়েছিলেন এবং তিনি নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করেছিলেন। সেই ইলেকশনটি হলে হয়তো তিনি প্রথমবারের মতো সেবারই এমপি হতেন। ঠিক একইভাবে তিনি এবার মনোনয়ন পেয়েছেন, আশা করা যায় তিনি নির্বাচন করবেন এবং এটি প্রত্যাশা করা যায় যে তিনি বগুড়ার মানুষের ভালোবাসার পাত্র হিসেবে অবশ্যই তিনি সেখানে সংসদের প্রতিনিধিত্ব করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এই নামটি বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক নাম। কেবলমাত্র তিনি এবার 3টি আসন থেকে নির্বাচন করবেন এমনটি গতকাল ঘোষিত হয়েছে, যেখানে তিনি তার স্বামীর ভিটা, আমরা কথ্য ভাষায় যেটিকে বলি শ্বশুরালয়, সেখান থেকে তিনি বগুড়ার একটি আসন, বগুড়া 7 থেকে তিনি নির্বাচন করবেন। এর আগেও তিনি সেখান থেকে নির্বাচন করেছেন। এছাড়া তিনি তার পিতৃভূমি অর্থাৎ তার পিতার যেখানে আবাস, সেই ফেনীতে তিনি নির্বাচন করবেন, সেখানকার তিনি এর আগে সংসদ সদস্য ছিলেন। তিনি দিনাজপুর, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি বেড়ে উঠেছেন, যেখান থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেছেন, যেখানে তিনি কলেজে পড়েছেন, যেখানে বসেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তার সেই স্মৃতি বিজড়িত দিনাজপুর সদর আসনেও তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা যাচ্ছে। প্রসঙ্গক্রমে বলে নিই, আমি একজন খুব সৌভাগ্যবান মানুষ এমনটি যে বাড়িতে বেগম জিয়ার জন্ম এবং যেখানে তিনি বেড়ে উঠেছেন দিনাজপুর শহরে, সেই বাড়িটি পরিদর্শন করার একটি সুযোগ আমার হয়েছিল। এখানে বেগম খালেদা জিয়া আসলেই অন্য জিনিস। বেগম খালেদা জিয়া তো, তাকে বিএনপির চেয়ারপারসন এই মাপলে তার প্রতি নিঃসন্দেহে অবিচার হবে। বাংলাদেশে জীবিত নাগরিকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ সম্মানিত নাগরিক। শি ইজ অ্যাবভ মোর দেন আদার্স, এটি খুব স্পষ্ট। 2024 সালের 21শে নভেম্বরে সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে যেটি প্রতিষ্ঠিত হয়েছে, তাকে কি প্রোটোকল দিয়ে, কি সম্মান দিয়ে, রানীর মর্যাদা দিয়ে তাকে সেই অনুষ্ঠানে সেনাবাহিনী এবং আয়োজকরা তাকে নিয়ে গেছিলেন, এটি আমাদের নিশ্চয়ই স্মরণে আছে। সেখানে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সিনিয়র সদস্যরা, কর্মকর্তারা তাকে কিভাবে রিসিভ করেছেন, তাকে কিভাবে অ্যাটেনশন দিয়েছেন আমরা দেখেছি। এমনকি সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী বিশ্ববিখ্যাত মানুষ ডক্টর ইউনূস, তিনি কিভাবে বেগম জিয়াকে অ্যাটেনশন দিয়েছেন আমরা দেখেছি। ডক্টর ইউনূস বেগম জিয়ার সামনে দাঁড়িয়ে যখন তাকে সম্ভাষণ জানাচ্ছিলেন এবং কুশলাদি বিনিময় করেছিলেন, এক পর্যায়ে বেগম খালেদা জিয়া তাকে বললেন, আমরা জানি ডক্টর ইউনূস বয়সে সামান্য বড় হবেন বেগম খালেদা জিয়ার থেকে, বেগম খালেদা জিয়া এক পর্যায়ে বিনয়ের সঙ্গে বললেন যে আমি উঠে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, আপনি দাঁড়িয়ে থাকলে এটা খারাপ দেখায়, আপনি বসলে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। এবং ডক্টর ইউনূস তারপরে তার পাশে তার জন্য সংরক্ষিত আসনে বসে বেগম জিয়ার সাথে দীর্ঘক্ষণ আলাপ করেছেন। এই যে পরস্পর সৌজন্যতা বিনিময়ের যে একটি উচ্চ মাত্রা আমরা শিখেছি, আমরা তরুণ আমরা যারা তাদের থেকে বয়কনিষ্ঠ, তারা নিশ্চয়ই এই দুজনের কাছে এটি শিখলাম। ফলে বেগম জিয়ার সম্মান, সেদিন বক্তৃতায়ও তাকে যেভাবে অ্যাড্রেস করা হলো ডক্টর ইউনূসের পক্ষ থেকে, এমনকি এই জুলাই আন্দোলনে যারা পোস্টার বয়, সে সার্জিস, হাসনাত বা অন্যান্যরা তাকে যেভাবে অ্যাটেন্ড করেছেন, তারা নিজেদের পরিচয় দেওয়ার সময় যে সমীহ সম্মোহনী অভিব্যক্তি তাদের দেখা গেছে, এটি নিশ্চয়ই বেগম খালেদা জিয়া যে এই দেশে তিনি কেবলমাত্র একজন নেত্রী নন, তিনি মায়ের আসনে অধিষ্ঠিত একজন সম্মানিত নাগরিক, সেটি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হয়েছে। ফলে সেই বেগম খালেদা জিয়া 3টি কেন, তিনি 10টি 20টি আসনে নির্বাচন করলো, কোথা থেকে তিনি পরাজিত হবেন না? এই রেকর্ডটি আমি আরো কয়েকবার বলেছি। বেগম খালেদা জিয়া এই একমাত্র নেত্রী, সম্ভবত বিশ্বের মধ্যে একমাত্র নেত্রী, যিনি 5টি নির্বাচনে মোট 23টি আসনে অংশগ্রহণ করেছেন এবং 23টি আসনেই তিনি বিজয়ী হয়েছেন। তিনি কোনো নির্দিষ্ট আসনে নির্বাচন করে বারবার বিজয়ী হয়েছেন তা নয়, কিংবা তিনি কোনো শ্রেণী গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের পরে নির্ভর করে নির্বাচন করেছেন তাও নয়। তিনি দেশের নানা অঞ্চলে বড় বড় বিভাগীয় শহরগুলো বাদে দেশের প্রধান শহরের মোট 23টি আসন থেকে তিনি 5বারে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের 4 প্রান্তের সকল প্রান্তেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন। এটি গিনিস বুকস অফ রেকর্ডে ওঠার মতো একটি রেকর্ড। আশা করি বিএনপি ভবিষ্যতে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। সেই বেগম জিয়া সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নাই। সবচেয়ে বলার যেটি আমাদের অনেকেরই স্মরণ আছে, আমরা যারা রিকল করতে পারি, একসময় বাংলাদেশের সংবিধানে আনলিমিটেড ছিল। এরশাদের বিরুদ্ধে নির্বাচনে 150 আসনে বেগম জিয়া, 150 আসনে হাসিনা দাঁড়াবেন এরশাদ এবং তার দলকে পরাজিত করার জন্য। এইরকম একটি আলোচনার প্রেক্ষিতে সংবিধান সংশোধন করে সেদিন সর্বোচ্চ 5টি আসনে নির্বাচন করা যাবে, এটি সংযুক্ত করা হয় এবং বেগম খালেদা জিয়া 4বার সেই 5টি আসনে দাঁড়িয়েছেন,
পরবর্তীতে শামসুল হুদা কমিশন এই আসনটি আরো সীমিত করে 3 আসনে একজন ব্যক্তি সর্বোচ্চ নির্বাচন করতে পারবেন, এবং 2008 সালে বেগম খালেদা জিয়া সেই লিমিটেশনের প্রেক্ষিতে তিনি 3টি আসনে নির্বাচন করে 3টিতেই জিতেছিলেন। ফলে বেগম জিয়ার জন্য আসন সীমিত হওয়ার কারণেই সম্ভবত তিনি 3টি আসনে নির্বাচন করছেন। তারেক রহমান সাহেব তার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, প্রধানমন্ত্রী কে হবেন এটি পার্টির পার্লামেন্টারি বোর্ড এবং পার্টি ঠিক করবে। এছাড়াও নানা মহলে এমন একটি আলোচনা আছে, বেগম জিয়ার শারীরিক সক্ষমতা সাপেক্ষে তিনি যদি জনগণ ভোট দেয়, বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তিনি যদি নির্বাচিত হন, তার দল যদি নির্বাচিত হয়, তিনি হয়তো সীমিত সময়ের জন্য শারীরিক সক্ষমতা থাকা সাপেক্ষে তিনি হয়তো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন। এটা যদি হয়, এতেও তো আশ্চর্য হওয়ার কিছু নেই। এটি জাস্ট মা এবং পুত্রের বিষয়, এভাবেই পার্টির হাইকমান্ডও বিবেচনা করেন। ফলে নির্বাচনের পরেই আসলে বোঝা যাবে কি পরিস্থিতি হতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি অবস্থা দাঁড়াচ্ছে। নিশ্চয়ই সেটি প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলা যেতে পারে, সেটি হলো বিএনপি 237টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে, বাকি 63 আসন তাহলে কি হতে যাচ্ছে। এক্ষেত্রে উল্লেখ্য যে বিএনপির সাথে দীর্ঘদিন যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, তারা রাজনৈতিক দল হিসেবে অনেক বড় দল না হলেও তাদের ব্যক্তিগত যে দল, সে দলের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার তেমন কোনো সুযোগ না থাকলেও বিএনপি তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই সমস্ত নেতৃবৃন্দকে নিশ্চয়ই কৃতজ্ঞতার প্রতিদান স্বরূপ তারা যে তাদের সঙ্গে আসন সমঝোতা বা তাদেরকে জোটে এনে ইলেকশন করার সুযোগ দেবেন, এটি মোটামুটি নিশ্চিত। যেমন আমরা নাম বলতে পারি মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, ব্যারিস্টার আন্নারিফ রহমান পার্থ, ববি হাজ্জাজ, এছাড়া ভিপি নূর এবং নূরের দলের সাধারণ সম্পাদক রাশেদ, মোস্তফা জামাল হায়দার, এই ধরনের বেশ কিছু উল্লেখযোগ্য নাম আছে যারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে একসাথে একই সুরে কথা বলেছেন। তারা বিএনপির সঙ্গে জোটভুক্ত হয়ে সংসদ সদস্য হবেন, নির্বাচন করবেন, এমনটি বলা যেতে পারে। এছাড়াও ধরুন যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো এখন বিএনপি থেকে খানিকটা দূরে আছে, রাজপথে আন্দোলনে তারা জামাতের সঙ্গে এক ধরনের সখ্যতা গড়ে তুলে তারা আছে, তাদের মধ্যেও কোনো কোনো ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিএনপির সঙ্গে জোটে অন্তর্ভুক্ত না হলেও আসন সমঝোতা করে নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনটি বলা যেতেই পারে। এছাড়া এনসিপির জন্য বিএনপির দরজা খোলা, এটি বিএনপি বারবারই বলেছে। এখানে দুই পক্ষেরই লাভের সুযোগ আছে। যেমন এনসিপি রাজনৈতিক দল হিসেবে কত বড়, এইভাবে এনসিপিকে মর্যাদা দিলে সেটি মানে সঠিক হবে না। এনসিপির এই যে রাজনৈতিক দলের এই যারা নেতৃত্বে আছেন, এই নামগুলি অত্যন্ত উজ্জ্বল নাম, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে তারা পোস্টার বয়। এই তুর্কি তরুণদেরকে পার্লামেন্টে অ্যাকোমোডেট করতে পারলে সেটি নিশ্চয়ই জাতিগত সত্তা বিকশে আমাদের নিঃসন্দেহে ভালো মেসেজ দেবে জাতির কাছে। এটি যেমন বিএনপি তরুণদেরকে অ্যাকোমোডেট করতে পারলে বিএনপি মেসেজ জনগণকে দিতে পারবে যে তারা জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত অর্থেই তারা ওন করেছে। একই সাথে এই তরুণরা তাদের রাজনৈতিক দল নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এটি তাদের জন্য দুঃসাধ্য। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে জোটে না আসলেও তারা যদি আসন সমঝোতা করে তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা, তারা যদি সংসদ সদস্য হন, নিশ্চয়ই সেটি সংসদকে অত্যন্ত পরিপুষ্ট করবে, এমনটিও বলা যায়। ফলে এক্ষেত্রে বিএনপি এবং এনসিপি উভয়ের দিক থেকেই তাদেরকে একটা সমঝোতায় পৌঁছলে সেটি যেমন এনসিপির জন্য লাভ, তেমনি বিএনপির জন্য এটি লাভ। ফলে এই জায়গাটিও অবারিত আছে এমনটি মনে করার সুযোগ আছে। এবং এখানে একটি সংবাদ আমরা মোটামুটি বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হয়েছি যে এনসিপি বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখাতে বেগম খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী দেবেন না, এমন একটি ঘোষণা তারা দিবেন, এরকমটি জানা গেছে। যেই ঘোষণাটি জামাত ইসলামীর পক্ষ থেকে অনেকেই আশা করেছিলেন। দীর্ঘদিনের জোট পার্টনার হিসাবে খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ জামাত এই কাজটি করবেন, এরকম একটি প্রত্যাশা ছিল। কিন্তু জামাত সবার আগে 300 আসনে মনোনয়ন দিয়ে এই প্রত্যাশার জায়গাটি যারা প্রত্যাশা করেছিলেন তাদেরকে দারুণভাবে আশাহত করেছেন। এই ভালো কাজটি সম্ভবত এনসিপি করতে যাচ্ছে, এমনটি একটি ধারণা করা যায়। ফলে এই 40টির মতো আসন বিএনপি হয়তো এই ধরনের নানা জোট এবং আসন সমঝোতা এই জন্য ছেড়ে দেবে। আর 20, 22টি, 25টি আসন নিশ্চয়ই বিএনপির উপযুক্ত যারা এখনো মনোনয়ন যাদের নামে ঘোষণা হয়নি তাদেরকেও নিশ্চয়ই বিএনপি বিবেচনায় রাখবেন। এই 63টি আসনের সব আসনেই যে জোট বা সমঝোতার জন্য রেখে দেওয়া হয়েছে এমনটি না, এটি খুব নিশ্চিতভাবে বলা যায় এখানে বিএনপির উপযুক্ত অনেক নেতাই
এই অন্যান্য আসনগুলোতে অ্যাকোমোডেট হবেন এটিও নিশ্চিতভাবে বলা যায়। তবে আমরা মনে করি যে এই যে নির্বাচন নিয়ে নানা জায়গায় সামান্য কিছু অসন্তোষ আছে, প্রতিক্রিয়া তেমন না হলেও ভিতরে ভিতরে তুষের বাষ্প নিশ্চয়ই আছে। সেই বাষ্প নিষ্ক্রমিত করার জন্য তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন, মিছিলের পিছনের সারির ব্যক্তিও দলে পদায়িত হবে, মূল্যায়িত হবে, এবং তিনি গত 27 অক্টোবরে বক্তব্য বলেছেন যারা মনোনয়ন পাবেন না, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে জনগণের ভোটে আল্লাহর রহমতে, তাহলে যার যেমন যোগ্যতা আছে তাকে তেমনভাবে মূল্যায়িত করা হবে। এটি মনে হয় এবার ব্যক্তিগতভাবে এই মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সঙ্গে তিনি নিজে যদি ইন্টারাক্ট করেন সেটি খুবই ভালো হয়। তিনি এই প্রসঙ্গে যার যেমন যোগ্যতা আছে তাকে সেভাবে যদি কনভিন্স করতে পারেন এবং ঐক্যবদ্ধভাবে বিএনপি যাতে কাজ করে সেজন্য যদি এই সমস্ত মনোনয়ন বঞ্চিত উপযুক্ত ব্যক্তিদেরকে তিনি যদি কনভিন্স করেন, সেটি নিশ্চয়ই দলের জন্য অত্যন্ত মঙ্গল বয়ে আনবে। বিএনপিকে ভালো ফলাফল লাভ করার কারণটি শুধু বিএনপি ক্ষমতায় যাবে তা না, জাতীয়তাবাদী এই শক্তিটির দেশের প্রয়োজনে অত্যন্ত অপরিহার্য গুরুত্ব আছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদী শক্তি, সম্প্রসারণবাদী শক্তির বিপক্ষে দাঁড়িয়ে দেশের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বিএনপির প্রয়োজনীয়তা, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কারণে বিএনপিকে গঠন করেছিলেন, সেই কারণেই বিএনপির এই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত অপরিহার্য একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে মোকাবেলা করা এবং ভালো ফলাফল লাভ করা, এটি শুধু দলের প্রয়োজন না, এটি কোনো ব্যক্তির প্রয়োজন না, সামগ্রিকভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসেবে বিএনপিকে ভালো ফলাফল লাভ করতে হবে। সেই লক্ষ্যে নিশ্চয়ই তারেক রহমান সাহেব প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে দলের মধ্যে যে বাষ্প আছে, যে তুষের আগুন সামান্য আছে, সেটিকে তিনি সম্পূর্ণরূপে নিভিয়ে দিয়ে একটি ঐক্যবদ্ধ বিএনপিকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মার্চ করাতে সক্ষম হবেন, এমন প্রত্যাশা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দেশপ্রেমিক নাগরিকরা করতেই পারি। অশেষ ধন্যবাদ।